কমছে সন্ত্রাসী তৎপরতা, ফিরছে বমরা, বান্দরবানের স্বাভাবিক পরিস্থিতির সুবাতাস। বাজারে বড় ফসল, তবুও বাড়ে চালের দাম, মিল মালিকদের কারসাজি বলছেন ভুক্তভোগীরা। এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা আর আনন্দে চলছে রথযাত্রা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসিফ লোড ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। একসময়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতায় অস্থির বান্দরবানের দুর্গম এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফিরতে শুরু করেছেন পালিয়ে থাকা বম সম্প্রদায়ের লোকজন। সন্ত্রাসী তৎপরতা ছেড়ে কেএনএফ এর একাধিক সদস্য আত্মসমর্পণও করেছেন। বান্দরবানের সুংসং পাড়া ঘুরে এসে বিস্তারিত জানিয়েছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। 2022 সালে ফেসবুকে পেজ খুলে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। বান্দরবান ও রাঙামাটি জেলার 9টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। তবে শুরু থেকেই তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান, চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বেশ কয়েকবার সংঘর্ষের পর আলোচনার টেবিলেও বসে তারা। কিন্তু এর মধ্যেই বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় 2টি ব্যাংকের 3টি শাখায় সশস্ত্র হামলা করে টাকা ও অস্ত্র লুটের পর বিশদ আলোচনায় উঠে আসে এই সশস্ত্র সংগঠনটি। গত 2 বছরে এই সংগঠনটির সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 5 সেনা সদস্য সহ অন্তত 25 জন নিহত হন। গ্রেপ্তার হন কেএনএফের 150 শতাধিক সদস্য। এসব অস্থিরতায় বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার 20টিরও বেশি পাড়া থেকে পালিয়ে যান সাধারণ অধিবাসীরা। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান ও স্থানীয়দের উদ্যোগে এখনকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আগে খারাপ হয়েছে, এখন তো ভালো হয়েছে। আমরা নিজ নিজ বাসায় আমরা থাকতে পারছি। অত্র এলাকার যে সমস্যা রয়েছে চলমান, সেটা ধীরে সুস্থে এটা সমাধান হবে। রুমা ও রোয়াংছড়ি উপজেলার 9টি পাড়ায় ফিরে এসেছে 89টি পরিবার। নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন কেএনএফের 2 সদস্য। আমার মতো ফিরে আসেন, ভালো মতোই থাকতে পারবে। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, তারাও কিন্তু ফিরে এসেছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, যারা এলাকায় ফিরে আসছে এবং আত্মসমর্পণ করছে তাদেরকে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে। তাদেরকে জানানো যে আপনারা ফেরত আসুন, আপনারা স্বাভাবিক জীবনযাপন করেন এবং এলাকার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে। সুতরাং আমরা সুন্দরভাবে এলাকার নিরাপত্তা নিশ্চিত করব এবং আপনারাও সুন্দরভাবে এখানে বসবাস করবেন এবং আপনাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাবেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বড় মৌসুম শেষ হয়েছে মাত্রই। অন্য বছরের তুলনায় এবার ফলনও ভালো, তবুও চালের দাম ঊর্ধ্বমুখী। কেন? ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা বললেন, এর পেছনে আছে মিল মালিকদের কারসাজি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়া সহ গোটা উত্তরাঞ্চলের এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও হঠাৎ করেই কেজি প্রতি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। হঠাৎ করে এই দাম বাড়াতে চাল ব্যবসায়ী এবং ক্রেতারা দেখছেন ভিন্ন চোখে। আবারও চালের দাম বাড়ানোর জন্য একটি মহল পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে আমি যে চাল কিনি সেই চাল আমি কিনতে পারি না, আমি তার চেয়ে কম দামের চাল কিনছি। তাদের কোটি কোটি টন চাউল স্টক আছে, তারা এই যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু সেই চাউলটা স্টক করেছে। তারা যদি মার্কেটে ছাড়ে তাহলে অবশ্যই মার্কেটে স্বাভাবিক দ্রব্য মূল্য থাকবে। অন্যান্য বছরের তুলনায় নওগাঁ জেলায় চালের উৎপাদন বেশ ভালো। কৃত্রিম সংকট দেখে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। এরকম ভাবে বাড়তি হলে আজ থেকে 2 মাস 3 মাস পর চাল প্রায় কেজিতে 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত খাওয়া লাগতে পারে। হাটে বাজারে যদি তারা মনিটরিং যদি জোরদার করে তাহলে মনে হয় বাজার কমতে পারে, তা না হলে বাজারে এভাবে বৃদ্ধি পেতেই থাকবে। মোকামগুলোতে পর্যাপ্ত মজুদ থাকার পরও কুষ্টিয়ায় প্রকারভেদে চালের দাম বেড়েছে। ধানের দাম বাড়ার কারণ দেখিয়ে চালের দাম বাড়ানো হয়েছে দাবি বিক্রেতাদের।
তবে ক্রেতারা বলছেন মিল মালিক বা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে ইচ্ছে মতো বাড়ানো হচ্ছে চালের দাম। তো আমাদের সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না বা চালের বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো কোনো কিছুই করছে না। যেহেতু ধানের ভরা মৌসুম, এখন চাউলের দাম বাড়তে পারে না। তো এটা আসলে সিন্ডিকেট আমরা বলি, আসলে সিন্ডিকেট প্রথা এটা সরকারকে অবশ্যই বের করতে হবে। এবং কৃষকরা ধান জন্মায়, কিন্তু কৃষকরা কিন্তু আহামরি টাকা পায় না। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ। শোভাযাত্রা সহ ধর্মীয় নানা আয়োজনের শুরু। এই উৎসব শেষ হবে 9 দিন পর ফিরতি যাত্রার মাধ্যমে। এবছর ঢাকা সহ সারা দেশে ইসকনের 128টি মন্দির ও আশ্রমে রথযাত্রা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী 5 জুলাই বিকাল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। ধামরাইয়ে রথযাত্রা উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই উপলক্ষে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ। বিকেলে যশোমাধব মন্দিরের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। একদম যে ধামরাইয়ের যে যশোমাধব যে রথের যে একদম ঠিক সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তবে আমি একটু জানিয়ে রাখি যে আপনাদের দেখাই যে এই আমার চারপাশে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রায় এরই মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম কিন্তু হয়েছে এই ধামরাই যে ঐতিহ্যবাহী 400 বছরের ঐতিহ্যবাহী যে রথযাত্রায়। সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে লোকে লোকে কিন্তু একদম লোকারণ্য হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই 1 ঘন্টা পরেই কিন্তু শুরু হবে এই ধামরাই যে যশোমাধবের যে রথখোলা থেকে তিনি কিন্তু যাবেন হচ্ছে তার যাত্রা বাড়িতে যাবেন, তার মাসির বাড়িতে বেড়াতে। তো এই যে রথখোলাকে ঘিরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে কিন্তু কয়েকটি পর্ষদে কিন্তু এখানে রয়েছে, যেমন সাদা পোশাকে এবং আর্মি, পুলিশ, এছাড়াও সাদা পোশাকেও কিন্তু অনেকেই রয়েছে যে এখানে কিন্তু আইন শৃঙ্খলার জন্য তৎপরতা জোরদার করেছে আর কি। তো আমরা একটু কথা বলবো, এখানে যে একজন এসেছেন যে তার সাথে কথা বলবো। আসলে এখানে আজকে জগতের নাথ জগন্নাথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রাণ, ওটাই হচ্ছে যে জগন্নাথ। আজকে বোন সুভদ্রা, ভাই বলরাম সহিত এই ধরাধামে জগন্নাথ রূপে ভক্তদেরকে নিকট থেকে আশীর্বাদ করবে। এই জগতের এত কাছ থেকে ভক্তরা ভগবানের সান্নিধ্য সবসময় পায় না। এই দিনের জন্য ভক্তরা অপেক্ষা করে থাকে। আজকে জগতের নাথ পথে আসছে। শুনছিলেন যে এই যে যশোমাধবের যে রথ, সেটি কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু শুভ উদ্বোধন করবেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি এসে কিন্তু আর 1 ঘন্টা পরেই কিন্তু এখানে শুভ উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে যে ধামরাইয়ের যে রথযাত্রা থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে উজমার কাছে। উজমা। কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এবারে যাব ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল থেকেই। বিস্তারিত জানাতে শহরের রাধা মাধব মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আসলে 9 দিন ব্যাপী কিন্তু একটা জাঁকজমকপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এই জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসবের এই আয়োজন। সকাল থেকে আনুষ্ঠানিকতা চলছে, এবারে আপনি সেখানে আছেন, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। ধন্যবাদ উজমা, আপনি যেমনটি বলেছেন এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু এখন একটা উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি এবং এখানে হাজার হাজার
ভক্ত নারী পুরুষ কিন্তু এখানে এসে রাধা মাধব মন্দিরে প্রথমে এখানে সমাবেত হয়েছে এবং রাধা মাধব মন্দিরের ঠিক পাশেই কুমিল্লা সিলেট মহাসড়কে আমার পিছনে কিন্তু এই রথটি আপনি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এই রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রার আগে কিন্তু এখানে যে রাধা মাধব মন্দিরে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়েছে, পূজা হয়েছে। এখানে একটি তথ্য দিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে শ্রী শ্রী জগন্নাথ হচ্ছে জগতের অধীশ্বর, আর এই জগতের অধীশ্বরকে যদি ঠিকমতো পূজা করা যায় তাহলে হয়তো এই জগৎ থেকে তাদের মুক্তি হবে আর পুনর্জন্ম হবে না। সেই বিশ্বাস থেকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার নারী পুরুষের কিন্তু এখানে ঢল নেমেছে। এখানে এই উপলক্ষে একটি কিন্তু আজকে সকাল থেকেই এখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এই যজ্ঞেও কিন্তু বিশেষ করে ইসকনের যারা সদস্য রয়েছে তারা এখানে উপস্থিত ছিলেন এবং এই যজ্ঞে কিন্তু আমরা দেখতে পেয়েছি যজ্ঞের মধ্যে কিন্তু শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। এরপরে কিন্তু এখানে একটি ধর্মীয় সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং এখানকার বিএনপির যে সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এখনই শুরু হবে এখানে রথযাত্রা এবং এই রথযাত্রাটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের এই টিএ রুট হয়ে আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে শেষ হবে এবং আমরা আশা করি এই রথযাত্রাটিও আপনার মাধ্যমে আমরা পরবর্তী খবরে আপনাকে দেখাবো। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রথযাত্রার সর্বশেষ খবর। উজমা। পীযূষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের খবর এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে হিরো আলম এবং মাত্র 1000 ফুট সড়কের বেহাল দশায় দুর্ভোগ হাজারো মানুষের। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতি মাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাসায় ওঠেন হিরো আলম। পরে রাতের কোনো এক সময় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, শুক্রবার সকালে হিরো আলমকে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে নেওয়া হয় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার ওয়াদুদ জানান, হিরো আলমের চিকিৎসা চলছে। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ না হলেও নিরাপদ আছেন। যমুনা সেতু থেকে রেল লাইন সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সেতু বিভাগ। সকাল থেকে লাইন খুলে ফেলার কাজ শুরু হয়। সেতু বিভাগ জানায়, পুরাতন রেল লাইন সরিয়ে নেওয়ার পর সেতুর অংশ সম্প্রসারণের কাজ শুরু হবে। এতে যান চলাচলে গতি ও নিরাপত্তা দুই বাড়বে। 1998 সালের 23 জুন যমুনা সেতুর নির্মাণ কাজ শেষ হয় এবং ওই দিনই যান চলাচল শুরু হয়। পরবর্তীতে সেতুর উত্তর পাশের লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে রেললাইন স্থাপন করা হয়। 2004 সালের 15 অগস্ট সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে উচ্চ গতির কারণে 2006 সালে সেতুতে ফাটল দেখা দেয়। 2020 সালে যমুনা নদীর 300 মিটার উজানে আলাদা রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। জাইকার অর্থায়নে প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এই রেল সেতু দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করছে। দর্শক, দেশের খবর আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। জমি ছাড়ের জটিলতায় প্রায় 1.5 বছর ধরে আটকে আছে একটি সড়কের নির্মাণ কাজ। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার কাইসমা গ্রামের সড়কটি না হওয়ায় চরম দুর্ভোগে কয়েক হাজার পরিবারের মানুষ। বৃষ্টি বাদলের দিনে অনেক ঘুর পথে চলাচল করতে হচ্ছে তাদের। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কাইসমা গ্রামের এই সড়কটি দৈর্ঘ্যে বেশি নয়, মাত্র 320 মিটার। তবে এর ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এডিবির আর্থিক সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ রাস্তাটির নির্মাণ কাজ শুরু করে 2024 সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু প্রভাবশালী কয়েকটি পরিবারের বাধার কারণে থেমে যায় কাজ। কিছু মাটি খোঁড়াখুঁড়ি ছাড়া আর কিছু হয়নি। এখন বৃষ্টি বাদলের দিনে এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ সইছেন এলাকাবাসী। অ্যাসিলেন্সার খুব রিকোয়েস্ট করছে, অ্যাসিলেন্সারকে অ্যাভয়েড করে তারা এই রাস্তা এখন পর্যন্ত দিতে চান। একটা মানুষ দুই আমরা বাচ্চাকে চেয়ে সিজার করা লাগবে, নিতে পারি না আমরা, নিতে মরে যাব। রাস্তাটি চলাচলের উপযোগী নয় বলে বাড়িঘরে যেতে এলাকাবাসীকে ঘুরে যেতে হয় অনেকটা পথ। পৌর কর্তৃপক্ষের অনুরোধেও সাড়া দিচ্ছে না বাধাদানকারীরা। তাদের দাবি, সড়কে তাদের ব্যক্তিগত জমি ব্যবহার করা হচ্ছে বেশি। জনগণের স্বার্থে আমরা রাস্তা দিতে আমরা রাজি। তারা মনে করেন যে পাসপোর্ট মালিকানা যারা আছে তারা পাসপোর্ট দিবে, আমরা পাসপোর্ট দিব, তারা পাসপোর্ট সামনে দেয় নাই। এমন টানাপোড়েনের মধ্যে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মেয়াদ আর না বাড়ানো হলে কাজ শুরু করা যাবে না। তবে মেয়াদ বাড়াতে আশাবাদী পৌর প্রশাসন। ইতিমধ্যে আমরা পিডি অফিসে আবেদন করেছি যে টাইমটুকু এক্সটেন্ড করার জন্য জানুয়ারি পর্যন্ত। তো আমরা আশাবাদী ওনারা হয়তো বা ওনাদের যে কন্ট্রাক্ট পিরিয়ডটা সেটা ওনাদের যে সময়সীমা আছে এটা একটু বাড়িয়ে দিবেন। সময়সীমা বাড়ানোর সাথে সাথেই কাজ শুরু হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।